নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করি আজকের গল্প। শুরু করছি আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা দিন শেষে। নাড়ুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন। একসময় দিল্লি সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন, নর্থ ব্লকে। অল ইন্ডিয়া সার্ভিস। চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষেই ঘুরতে হয়েছে। রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি আছে, তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন। এখানকারই লোক তিনি। কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজ নিজ রাজ্যে ফিরে আসেন, যাতে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন সারা জীবনের মতো। নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে ব্যাঙ্গালোর। মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা। সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ডে যাওয়ার পথে। থাকুন আর নাই থাকুন, তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন। ব্যাঙ্গালোরে থেকে যেতেন হয়তো, যদি না তার স্ত্রী মিনতিকে আর্থারাইটিস কাবু করে ফেলত। ব্যাঙ্গালোরে সব ভালো, কিন্তু যাদের বাতটাত বা আর্থারাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয়। বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হতে পারে। অনেক দেখে দেখে ভেবে টেবে নিজ রাজ্যে নিজের ছেলেবেলায় এবং প্রথম যৌবনে যেখানে কেটেছে সেই জব্বলপুরে ফিরে এলেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর, সেখান থেকে এসেছেন জব্বলপুরে। ভাগ্যিস সিভিল লাইন্সে পাঁচপেড়িতে তাদের বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল। বর্দা আর নেই, ব্যাচেলর ছিলেন তিনি। মেজদা হাড়ু কলকাতায় গিয়ে সেটেল করেছেন। বৌদি বালিগঞ্জের মেয়ে। কলকাতার বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতন একটা জায়গা নয়, এই কথা সম্বন্ধে বৌদি এবং মেজদার কোনো দ্বিমত ছিল না। কলকাতায় বাঙালিতে যে কী মধু আছে তা তারাই জানেন। গত বছর মেজদার মেজ ছেলের বিয়েতে দিন চারেকের জন্য যেতে হয়েছিল। বাবা, নিঃশ্বাস নেওয়া যায় না, হাঁটা যায় না ভিড়ে। স্কুল, কলেজ, হাসপাতাল, যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তার। পালিয়ে আসতে পেরে বেঁচেছেন। লোডশেডিং, ম্যালেরিয়া, পাড়ায় পাড়ায় গুন্ডা মাস্তানদের অত্যাচার, এইসব দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়েই ফিরে এসেছেন তিনি। জব্বলপুরের সিভিল লাইন্স বেশ অভিজাত পাড়া, নিরিবিলি, ছিমছাম। মিনতি যদি থাকতো তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন নাড়ুবাবু। মিনতিরও খুব পছন্দ ছিল জব্বলপুর জায়গাটা, কিন্তু মানুষ যা ভাবে তার কমই সত্যি করে তোলা যায় এই জীবনে। ওরা যখন দিল্লিতে থাকতেন মিনু হঠাৎই চলে গেছে। গলায় ক্যান্সার হয়েছিল, অনেক দেরিতে ধরা পড়েছিল। কিছুই করা গেল না। ঘন ঘন পান খেত জর্দা দিয়ে। জর্দার নেশা ছিল খুব। সময় সব কিছু ভুলিয়ে দেয়। সময় বড় বেইমান, অকৃতজ্ঞ। আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় একবারও হয় না। শুধু শুতে যান যখন, তখন তার খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লেই অনেক কথা মনে পড়ে। তবু রোজই কি আর চোখে পড়ে? চোখও বড় বেইমান। পাঁচপেড়িতে তাদের বাড়ির পাশের বাড়ি ছিল রায় সাহেবদের। রায় সাহেবের বড় ছেলে নির্মলদা ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড। মস্ত বাংলো টাইপের বাড়ি, সামনে ছোট্ট লন আর পিছনে বাগান। তখন বাগান ছিল, মানে নাড়ুবাবুর ছেলেবেলায়। গাছগুলো সব এখন এত বড় হয়ে গেছে যে দূর থেকে জঙ্গল বলে মনে হয়। রায় সাহেবের বড় ছেলে নির্মলদার স্ত্রীর ছোট বোন নিরুপমা। তখন নাড়ুবাবু 3rd ইয়ারে পড়েন। নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জামাইবাবুর কাছে বেড়াতে এসেছেন। দুটি বাড়ির পেছনেই মস্ত বাগান। এখন আরও ঘন হয়েছে, গাছগুলো সব মহিরুহ হয়ে উঠেছে। বাগানে তখন পেয়ারাই ছিল বেশি। এখন নাড়ুবাবু দেখছেন আম,
হরজাই গাছও অনেক আছে। সারা দুপুর টিয়া, ঘুঘু আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলিরই মতন ঘুরে বেড়াতেন নাড়ুবাবু আর নীরু সেই বাগানে। কত কি নিয়ে যে আলোচনা করতেন, গান, সাহিত্য, ছবি। নীরু মাত্র 1.5 বছর ছিল। 150 বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাওয়ার পর। ভালোবাসা কাকে বলে তখন জানতেন না, দুজনের কেউই জানতেন না। যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন। নীরু চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও ছিল দুজনের মধ্যে। নাড়ুবাবুর মনে হয় তখনকার দিনের ছেলেমেয়েরা এত পাকা ছিল না। চিঠির মধ্যে গান বাজনা, প্রকৃতি, সাহিত্য, পারিবারিক খবরাখবর এই সবই শুধু থাকত। প্রেম মানে যে প্রেমের কথা নয়, ভালোবাসার গদগদে ডায়লগ নয়। প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল, পছন্দের মিল এবং অপছন্দের মিল। প্রেম মানে দুজনেরই দুজনের পরিবারের সকলকে ভালো লাগা, এইসবই বুঝতেন তারা। তখন দিনকাল অন্যরকম ছিল। নীরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নাড়ুবাবুকে। লিখেছিল, আর চিঠি লিখবেন না কিন্তু নাড়ুদা আমাকে। আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে। আমার স্বামীর ঔদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই। যদি তিনি উদার হনও তবুও চিঠি আমাদের কারোরই আর না লেখাই ভালো। যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব। আশা করি আমাকে আপনি ভুল বুঝবেন না। চিঠি আপনাকে আমি লিখব না বটে, তবে আপনার সব খবরই নেব দিদি জামাইবাবুর কাছ থেকে। প্রতি চিঠিতেই আপনার কথা লিখব। আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায়, আমাদের বাড়িতে। দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন। অন্যকে লেখা চিঠির ভেতর দিয়েই আমাদের যোগাযোগ অটুট থাকবে। যদি আমার স্বামী সত্যি উদার এবং প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমি লিখব। কে বলতে পারে আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও। তাহলে কিন্তু খুব মজা হবে, তাই না? মজা হলো কিনা জানেন না নাড়ুবাবু। মজা হয়তো হলো না, কিন্তু কিছু একটা হলো এত বছর পর। এই 2 বছর হলো নীরুর স্বামী মারা গেছেন। সেক্রেটারি ছিলেন দিল্লির সাউথ ব্লকে। ছেলেও আইএএস হয়েছে, এখন ওড়িশাতে পোস্টেড। বিয়েও করেছে একটা আইএএস মেয়েকে। দুজনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিংয়ে থাকার সময়। মেয়ে শিলা এমএ পড়ে। সেও নীরুর সঙ্গেই এসেছে। নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওরা তাদেরই আমন্ত্রণে। জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে নাড়ুবাবু হাঁটতে বেরিয়েছিলেন রোজকার অভ্যেস মতন। টেনিস খেলতেন। ইস্কেমিয়া ও অ্যানাজাইনারের জন্য ডাক্তারের বারণ আছে এখন, তাই শুধু হাঁটেন শর্টস পরে, হাতে লাঠি নিয়ে। 5 পিডির রাস্তায় এখনও বড় বড় গাছ আছে অনেক। উঁচু একটা ওয়্যারলেসের টাওয়ারও হয়েছে কাছেই। তাদের ছেলেবেলায় এই সিভিল লাইন্স একেবারেই অন্যরকম ছিল। পুজোর পরে ভোরের কুয়াশাতে কেমন আবছা আবছা লাগে সকালবেলাটাকে। হঠাৎই উল্টো দিক থেকে একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল। নাড়ুবাবুর চোখ সেদিকে পড়ল। জিন্সের ট্রাউজার পরনে, তার গায়ে একটি গেঞ্জি হলুদ রঙা প্রলিনের, তার ওপরে হালকা নীল হাফ স্লিভ সোয়েটার। আজকালকার ছেলে মেয়েতে তফাৎ নেই বিশেষ পোশাকে আশাকে। নাড়ুবাবু ভাবছিলেন অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন। কিন্তু মেয়েটি যখন কাছে এগিয়ে এলো তিনি চমকে উঠলেন। ওর মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে গেল শব্দটি নীরু। মেয়েটি তাকে পেরিয়ে চলে গেছিল, কিন্তু হঠাৎই দাঁড়িয়ে পড়ল। ভুরু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নাড়ুবাবুকে ইংরেজিতেই বলল, আপনি কি আমাকে কিছু বললেন? নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে রইলেন। একেবারেই নীরু, আজ থেকে 30 বছর আগের নীরু। সেই কপাল, চুল বাঁধার ঢং, সেই চোখের উজ্জ্বলতা হুবহু তেমনই। ঠোঁটে আর চিবুকে ঠিক সেই রকমই গর্ব গর্ব ভাব। থতমত খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু কিছুক্ষণ। তারপর বললেন,
না না, আপনাকে নয়, আপনারই মতন একজনকে আমি চিনতাম আজ থেকে 30 বছর আগে। তার নাম ছিল নিরুপমা। তাই আপনি কিছু মনে করলেন না তো? মেয়েটি কথা বলল না, শুধু হাসল। কিন্তু কি আশ্চর্য, হাসিটাও অবিকল নীরুরই মতো। বলল, উনি কোথায় থাকতেন? জব্বলপুরেই? না, থাকতেন না। আমাদের প্রতিবেশী আছেন নির্মলবাবু, তার বাড়িতেই এসেছিলেন ওই 1.5 বছরের মতো। নির্মলবাবু নিরুপমার জামাইবাবু হতেন। ও তাই বুঝি? নির্মলবাবুর পদবী কি? রায়, নির্মল রায়। রায় সাহেব পরেশ রায়ের ছেলে। আপনি কি নির্মলদাকে চেনেন? নির্মলবাবুকে? কোনো আত্মীয়তা আছে কি? মেয়েটি হেসে বলল, না না, চিনি না। আমি কি করে চিনব? চলি। বলেই মেয়েটি চলে গেল। অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নাড়ুবাবু। হাঁটার ধরনটাও অবিকল নীরুরই মতো, চলকে চলকে অদৃশ্য কোনো বাজনা বাজিয়ে চলেছে যেন। নাড়ুবাবুর একবার মনে হলো যে মেয়েটির চোখে কথা বলার সময় যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল। ঠিক বুঝলেন না। নতুন বাইফোকাল চশমা নিয়েছেন, মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান। যা দেখতে চান তা চোখের মধ্যেই লাফালাফি শুরু করে। তাই এই কুয়াশা ভরা হেমন্তের ভোরে চশমা না নিয়েই তিনি বেরিয়েছিলেন। মেয়েটির মনের গোপন ভাবটি ভালো করে ঠাহর করতে পারলেন না নাড়ুবাবু। কেন যেন ওর মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয়ই নীরুরই মেয়ে। কে জানে নীরু কি বেঁচে আছে? হঠাৎই মনে হতে লাগলো সত্যি কি কারোর সঙ্গে দেখা হলো তার একটু আগে। পিছন চেয়ে দেখলেন, না, ঝুপসি ঝুপসি বড় গাছপালার তলায় কুয়াশার চাপ। মেয়েটিকে, তার স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা। শিলা জগিং করে বাড়ি ফিরেই ডাকল, মা, ও মা। নিরুপমা বাড়ির ভেতরের উঠোনের দাওয়ায় বসে জলখাবারের জন্য কুটনো করছিলেন। জামাইবাবু নির্মলদা ডালপুরি খেতে ভালোবাসেন, ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন কাটছিলেন। আজ রবিবার, ওদের অবশ্য এখন রোজই রবিবার। ও মা! নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল শিলু। হলোটা কি? সকালবেলা এত চেঁচাচ্ছিস কেন? চিৎকার শুনে নির্মলবাবুও বেডরুমের বারান্দা থেকে বেরিয়ে এলেন। ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে বসে তিনি পাইপ খেতে খেতে কাগজ পড়ছিলেন। বললেন, কিরে শিলু, হলোটা কি? এত শোরগোল কিসের? ও মেশো, মেশো, মাকে বলো আমাকে কিন্তু খাওয়াতে হবে। শিলু খুব উত্তেজিত হয়ে কথাগুলো বলছিল। নির্মলবাবু বললেন, কেন রে, সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে কেন? হ্যাঁ, খুলে বল দেখি। আমি জগিং করার পর হেঁটে ফিরছিলাম, এমন সময় দেখি একজন ভেরি টল, এক্সট্রিমলি হ্যান্ডসাম প্রৌঢ় ভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন। আমার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বিড়বিড় করে বললেন, নীরু, নিরুপমা, স্বগতোক্তির মতো, আপন মনেই। হঠাৎই চমকে উঠে বললেন নিরুপমা, কে? কে বললেন? দেখ শিলু, সাত সকালে এরকম মা আর মেশোর সঙ্গে ইয়ার্কি করবি না। সবসময় তোর এই ফাজলামি ভালো লাগে না। আজকাল তোদের কোনো সেন্স অফ প্রপোর্শনই নেই। কথাগুলো বলতে বলতে ফর্সা মুখ লাল হয়ে উঠল নিরুপমার। তার ভিতরে ভিতরে তখন ভাঙচুর শুরু হয়ে গেছিল। শিলু ওদিকে বলল, না মা, সত্যি কথা। নিরুপমা বললেন, যত সব বাজে কথা। মেসোমশাই নির্মলবাবু বললেন, চিন্তায় ফেললি রে শিলু, এই 5 পেরির রাস্তায় তোকে দেখে কে নীরু বলে ভুল করবে? কোনো পাজি বুড়ো টুড়ো তোর সঙ্গে আলাপ করার চেষ্টায় এমন করছে না তো? তার বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে। আরে না না মেশো, অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনো পাজি হতেই পারে না। কি জানি, জব্বলপুরে তো তোর মা স্কুল ফাইনাল পাশ করে এসে 1.5 বছর ছিল। তারপরে নির্মলবাবু শালির দিকে ফিরে বললেন, তুমি কি কিছু অনুমান করতে পারছো নিরুপমা? আমি? না না, আমি কি করে? নিরুপমা ডাহা মিথ্যে কথা বললেন। বাথরুম থেকে মাসি বেরোতেই শিলা বলল, ও মাসি, শিগগিরই এসো, মিষ্টি মুখ করতে হবে। কিসের মিষ্টি রে?
আমাকে দেখে একজন এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এল্ডারলি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিলেন। বললেন এক নিরুকে তিনি চিনতেন, যিনি নির্মলবাবুর শালি, 30 বছর নির্মল রায়েরই শালি। রায় সাহেব পরেশ রায়ের ছেলে নির্মল রায়। তাহলে? নিরুপমা বললেন, আমার কথা? না না, আমি কি করে? ওদিক থেকে নির্মলবাবুর স্ত্রী বললেন, ও তাই বল, নাড়ু হবে নিশ্চয়ই, কালই তো বিকেলে এসেছে ওরা, শুনলাম রিটায়ার করছে শিগগিরই, তারপর নাকি এখানেই সেটেল করবে পার্মানেন্টলি। চোখ বড় বড় করে শুধল শিলু। হ্যাঁ, না তো কি, নিজেদের বাড়ি আছে, এখানে মানুষ হয়েছে, আসবে না? হারুবাবু তো কলকাতার বালিগঞ্জের মেয়েকে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিতু হলেন, এই জব্বলপুর ছেড়ে। শিলু বলল, তা করুন, বেশ করুন, সেটেল করুন, থাকুন, আসবেন, কিন্তু এ কি, আমার একমাত্র মাকে নিয়ে এমন টানাটানি? না, বাবাকে প্ল্যানচেটে ডাকতেই হবে আমায়, তারপর বাবাকে সব রিপোর্ট করতে হবে। ঠিক সেই সময়েই গিদাইয়া বাড়ির বেয়ারা ভিতরের উঠোনে এসে নির্মলবাবুকে বললেন, এক সাহাব আয়া। कौन साहब? इतना सुबह सुबह नाम नहीं पूछा? पूछा तो साहब, उन्होंने कहा बगल वाला कोठी से आया हूँ, नाम नहीं बोला। মেশোমশাই নির্মলবাবু চকিতে একবার শিলুর চোখে তাকালেন, বললেন, শিলুমা, দেখ তো গিয়ে কে এসেছেন, বসা ড্রয়িং রুমে, আর পুবের জানালাগুলো খুলে দে, আলো আসুক ঘরে। শিলু চলে যেতেই নিরুর দিদি নির্মলবাবুর স্ত্রী বললেন, বগলওয়ালা কোঠিস থেকে? তাহলে নিশ্চয়ই নাড়ু। নির্মলবাবু বললেন, আমার টোব্যাকোর টিনটা এনে দাও তো পারু। নিরুর দিদি পারু ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন, নিরু, ডালপুরি বেশি করেই করো, তাহলে হাঁটলে আবার মানুষের খিদে পায়। বলেই তিনি গুনগুন করে গেয়ে উঠলেন, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়। রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করলেন নিরু, নির্মলদা। তারপর কুটনুকাটা ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আমি বাথরুমে যাচ্ছি, তাড়াতাড়ি আজ চান করব, আজকে তোর মৃত্যুদিন। শিলুটা জানে, তবুও সবসময় কি আর কি ভালো লাগে বলুন তো নির্মলদা? আজকালকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা বলে কিছুই নেই। নির্মলবাবু বললেন, সরি নিরু, মনে তো আমারও ছিল না, 5-5টা বছর কোথা থেকে কেটে গেল। আচ্ছা, যদি নাড়ু তোমার সঙ্গে দেখা করতে চায়, কি বলবো? বলবেন যে আজকে নয়, আজ আমার শরীর ভালো নেই, ব্লাড সুগারটাও বেড়েছে। তাছাড়া বলবেন যে আজ তোর মৃত্যুদিন, আমার মন ভালো নেই। ওদিকে পারু পাইপের টোব্যাকোর টিনটা নিয়ে এসে দিলেন নির্মলবাবুর হাতে। অবাক হয়ে বললেন, ও কি, নিরু কোথায় গেল? বাথরুমে। হঠাৎ কেন? আচ্ছা, আজকে শ্যামলের মৃত্যুদিন, এই কথা তুমি আগে আমাকে বলবে তো? না জেনে নিরুর সাথে কতগুলো ফাজলামি করলাম। তুমি তো আছোই এই করতে, কোনো সেন্স নেই তোমার, আর মেয়েটাও হয়েছে তেমনই। আমার বলতেই বা হবে কেন? বোন কি শুধু আমার, তোমার না? আমার মনে থাকে, তোমার মনে থাকে না কেন? এরই মধ্যে শিলু এলো উঠোনে। কিরে, চলে এলি? একা বসিয়ে রেখে এসেছিস? ছি ছি ছি, না না, উনি তো চলেই গেলেন। চলে গেলেন কেন রে? আমাকে খুব বকলেন, বোধহয় আমাকে বকতেই এসেছিলেন। বকতে এসেছিলেন? কি বলছিস রে তুই? কি বলল নাড়ু? বললেন, মা, যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদেরকে আহত করো না কখনো, যৌবন কারোরই চিরদিন থাকে না। তোমার বলা উচিত ছিল যে নিরু তোমার মা। তোমার বাবা কোথায়? কখনো আলাপই হয়নি ওর সঙ্গে। আমার বাবা, আমি বলতে গেলাম, কিন্তু কথা শেষ করার আগেই উঠে পড়লেন, বললেন, না থাক, আজ আমি যাই, আজকে আমার স্ত্রীর মৃত্যুদিন। বলেই উনি চলে গেলেন, সত্যি চলে গেলেন। আমাকে আর কিছু বলতেই দিলেন না। তারপর গেটের কাছে গিয়ে
আমাকে বললেন, নির্মলদাকে আর পারু বৌদিকে বলো যে আমি এসেছি এখানে কালকে বিকেলে, এখন থেকে এখানেই থাকব, দেখা হবে, তাড়া নেই কোনো, আবার আসব। এই বলে উনি চলে গেলেন। নিরুপমা বাথরুমের দরজা খুলে বেরিয়ে গেলেন। সকলের মুখ চেয়েই বুঝলেন যে কিছু একটা ঘটেছে। বললেন, এই নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি? ড্রাইভার তো আজকে আসবে না, না? আজ তো রবিবার। ওদিকে নির্মলবাবু বললেন, না, নাড়ু নিজেই চলে গেল নীরু, একটুও বসল না। শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হলো না। কেন? নিরুপমা শুধলেন। শিলু মুখ নিচু করে বলল, মা, আজকে ওনার স্ত্রীরও মৃত্যুদিন। ও, তাই বুঝি?